প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের একটি একক শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশে জন্ম দিয়েছিল তা বিষয়ে আলোচনা করব। শিল্প বিপ্লবে এর আগের আলোচনায় আমি তোমাদের কাছে বলেছিলাম, শিল্প বিপ্লবের ফলে বিশ্ব সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়েছিল। শিল্প বিপ্লব প্রসূত কিছু নতুন ভাবধারারও জন্ম হয়েছিল, যার একটি উল্লেখযোগ্য হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের যে ভাবনা, সেটা মূলত সম্পদের বন্টনকে এবং সমহারে বন্টন, সামাজিক সাম্য, এই ভাবধারা থেকেই উদ্ভব। সমাজতান্ত্রিক ভাবধারার যে ইঙ্গিত, সেটা গ্রিক দার্শনিক প্লেটোর রিপাবলিক গ্রন্থে স্পষ্টভাবে পাওয়া যায়। তবে টমাস মুর তার ইউটোপিয়া গ্রন্থে যে সমাজতন্ত্রের কথা বলেছেন, সেটা অনেকটা কল্পনাপ্রসূত। তার বাস্তব প্রয়োগের অনিশ্চয়তা, অর্থাৎ সমাজের সমস্ত সম্পদ সমহারে বণ্টিত হবে, উৎপন্ন ফসল সমহারে বণ্টিত হবে, এই ভাবনা, শাসনতান্ত্রিক ক্ষেত্রে সমতা, এইসব যে ভাবনা, সেগুলি বাস্তব প্রয়োগ বর্তমানে ঘটেনি, তা কল্পনাতেই সীমাবদ্ধ। সমাজতান্ত্রিক ভাবধারার যে দুজন ব্যক্তিত্ব ভাববাদী ভাবনার জন্ম দিয়েছিলেন বা পরিবর্তন এনেছিলেন, সেই দুজন হলেন সাঁ সিমো বা সেন্ট সাইমন ও চার্লস ফুরিয়ের। ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু বা ফরাসি সমাজতন্ত্রবাদের জনক হিসাবে চিহ্নিত করা হয় সাঁ সিমোকে। তিনি সমাজে ক্ষেত্রে তার নিউ খ্রিশ্চিয়ানিটি বা খ্রিস্টবাদ গ্রন্থে বলেছেন, সমাজে ধনবন্টনের অসমতার জন্য সমাজ ধনী ও দরিদ্রে বিভক্ত হয়েছে। এই অসাম্য দূর করার জন্য তিনি শ্রমিক মালিকের পারস্পরিক সহযোগিতা ও সমবায়ের মাধ্যমে শিল্পরাষ্ট্র গড়ে তোলার কথা বলেন। আমি যে কথা তোমাদের বলছিলাম, যে এই ধনী দরিদ্র বিভাজন থাকবে না, বিভেদ থাকবে না, উৎপন্ন পণ্য বা শিল্প প্রসূত বলো বা যে কোনো স্তরের সমহারে বণ্টিত হবে, সেই ভাবনা সমাজতান্ত্রিক ভাবধারার মূল কথা। এছাড়াও কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস তাদের লেখার মধ্য দিয়ে একই ভাবধারা প্রচারে সচেষ্ট হয়েছিলেন। 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস তার বিখ্যাত গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের দ্বারা সমাজতন্ত্রকে নবরূপে ব্যাখ্যা দেন, যা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ নামে পরিচিত। 1867 খ্রিস্টাব্দে একইভাবে রচিত হলো বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল। এই গ্রন্থগুলি সমাজতন্ত্রবাদের বার্তাবাহী। কার্ল মার্ক্সই সর্বপ্রথম সমাজতন্ত্রবাদের বদলে কমিউনিজম শব্দটি ব্যবহার করেন। এই সমাজতান্ত্রিক ভাবধারা উৎপন্ন ফসলের পণ্যের ওপর অধিকার প্রতিষ্ঠা, এই একটা ভাবনা শিল্প বিপ্লব প্রসূত ফল। এরই ফলে বিভিন্ন জায়গায় কমিউন গঠিত হয়েছিল। ফ্রান্সের যে কমিউন, সেটা প্যারি কমিউন, প্যারিসে গড়ে ওঠা কমিউন, প্যারি কমিউন নামে পরিচিত। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে প্রাশিয়ার পরাজয়ের পর, তোমরা পড়েছ জার্মানির ঐক্য আন্দোলনে সেডানের যুদ্ধ, ফ্রান্স প্রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান
তার যে সাম্রাজ্যের পতন ঘটেছিল। এরপর ফ্রান্সে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। প্যারিসের জনগণ এই নবগঠিত সরকারের সঙ্গে জনগণের বিরোধ বাঁধে। এই অবস্থায় তারা একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনতে সচেষ্ট হয়। নির্বাচিত সদস্যদের নিয়ে 1871 খ্রিস্টাব্দে 18 মার্চ প্রতিষ্ঠা করে একটি নতুন স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠান, যার নাম প্যারি কমিউন। কিন্তু মাত্র 2 মাস এই প্যারি কমিউন টিকে ছিল। তা সত্ত্বেও কমিউন গঠনের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ভাবধারার একটা প্রতিষ্ঠার প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। এটা গেল শিল্প বিপ্লবের ফলে সমাজে যে বিভেদ প্রভাব, যেটা নেগেটিভ দিক, শ্রমিক মালিক বিভাজন, মালিক মুনাফার পাহাড় তৈরি করছে, শ্রমিকরা সাথে সাথে অস্বাস্থ্যকর পরিবেশে থেকে জীবন অতিবাহিত করছে, কঠোর পরিশ্রম করছে, সামান্য বেতন পাচ্ছে, এই যে বঞ্চনা, এর থেকেই কিন্তু এই ভাবনার জন্ম। সমাজতান্ত্রিক ভাবধারা কিছু মনীষী তাদের লেখা, তাদের চিন্তা চেতনার দ্বারা সমাজে আবার পরিবর্তনে সচেষ্ট হয়েছিল। এর সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ দিক, আমি যেটা আলোচনা করার শুরুতে বলেছিলাম তোমাদের কাছে, যে এর সাথে সাথে শিল্প বিপ্লবের আরেকটা দিক হলো উপনিবেশবাদ। ওই জন্য তোমাদের টাইটেলে লেখা আছে, দেখো, প্রথমে শিল্প বিপ্লব, তারপর উপনিবেশবাদ, তারপর সাম্রাজ্যবাদ। যেন শিল্প বিপ্লবের ফলে উপনিবেশবাদের জন্ম, উপনিবেশবাদ যেন সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে বাধ্য করেছিল। শিল্প বিপ্লবের প্রভাবে উপনিবেশের জন্ম হয়েছিল, এটা খুব স্বাভাবিক। আমি শিল্প বিপ্লব প্রভাব বলতে গিয়ে তোমাদের বলেছিলাম যে শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য প্রচুর, সেই পণ্য বিক্রির বাজারের প্রয়োজন, সেই বাজার দখল একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকেই উপনিবেশ স্থাপনের প্রবণতা। তাহলে উপনিবেশ স্থাপনের কারণ হিসাবে আমি যদি 3টে বিষয়কে হাইলাইট করি বা 3টে বিষয়ের ওপর গুরুত্ব দিই, প্রথম কথাই হলো বাজার দখল, দ্বিতীয় কথা হলো কাঁচা মাল সংগ্রহ, তার মানে সেই দেশ থেকে শিল্পের কাঁচা মালটা নিজের দেশে এনে তৈরি করা। যদি কংক্রিট এক্সাম্পল দিই, ভারতবর্ষ থেকে তুলো নিয়ে যেত ইংল্যান্ড, সেই তুলো নিয়ে যেয়ে সেখানে ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার কাপড় তৈরি করতো, সেখানে সেই কাপড় এনে আমাদের দেশে বিক্রি করতো। তাহলে দেখো, প্রথম বাজার দখল, ভারতবর্ষের বাজার দখল করলো, আমি ভারতবর্ষ দিয়ে উদাহরণ দিই। তারপর ভারতবর্ষ থেকে কাঁচা মাল নিয়ে গেল শিল্পের সামগ্রী হিসাবে, সেই র মেটেরিয়াল, প্রসেস মেটেরিয়াল হচ্ছে ওখানে, সেই প্রসেস মেটেরিয়াল এনে আবার আমার দেশে বিক্রি করছে। তাহলে বাজারের প্রয়োগটা হলো। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে পুঁজির বিনিয়োগ। শিল্পের ক্ষেত্রে 4টে বিষয় খুব গুরুত্বপূর্ণ, তোমরা জেনে রাখো। একটা হচ্ছে ল্যান্ড, একটা লেবার, একটা ক্যাপিটাল, একটা অর্গানাইজেশন। ভূমির ওপর শিল্প গড়ে উঠবে, উপযুক্ত শ্রমিক থাকতে হবে, মূলধন থাকতে হবে, আর সংগঠন থাকতে হবে, ম্যান পাওয়ার থাকতে হবে শিল্পটাকে অর্গানাইজ করার জন্য। এই 4টে প্রয়োজন। তারা মূলধন বিনিয়োগ করতে লাগলো। যে বাড়তি ইউরোপীয় বণিক ও শিল্পপতিরা শিল্পে অর্থলগ্নি করে অল্প সময়ে উদ্বৃত্ত মুনাফার পাহাড় গড়ে তুলল, তারা কি করলো? ওই পুঁজিপতিরা শিল্পের অর্থ বিনিয়োগের জন্য এশিয়া, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপনে অগ্রণী হলো। তাহলেই উপনিবেশ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিল। এই উপনিবেশ স্থাপনের জন্য তারা নানা পদক্ষেপ গ্রহণ করতে লাগলো, এমনকি সরকারকেও চাপ দিতে লাগলো। ইউরোপের বাইরে উপনিবেশ স্থাপন করার তাদের প্রবণতাটা বাড়তে লাগলো, আর এই প্রবণতাই পরে সাম্রাজ্যবাদের জন্ম দিল। 19 শতকের প্রথম ভাগে ইউরোপের দেশগুলির মধ্যে উপনিবেশ স্থাপনে তেমন কোনো আগ্রহ ছিল না। এই সময়
স্পেন পর্তুগালের যে উপনিবেশ ছিল সেগুলো ভেঙে পড়ছিল, কিন্তু পরে সেগুলো আবার বেড়ে গেল। 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় সাম্রাজ্যবাদের যুগ। কেন না, এই সময় তারা উপনিবেশ দখলের পাশাপাশি সাম্রাজ্য বিস্তার করতে সচেষ্ট হলো, আরও কংক্রিট করতে চাইলো অধিকারটাকে। তারা এশিয়া, আফ্রিকা প্রভৃতি অঞ্চলে সাম্রাজ্য বিস্তারের জন্য শুরু করলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, যেটা আবার প্রথম বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ, আমি পরে পড়াবো পরের পাঠে। এই ইউরোপীয় দেশগুলি এশিয়ার বিভিন্ন প্রান্তে তারা উপনিবেশ স্থাপন করতে লাগলো। আমি আগেই বলেছি, কাঁচামাল যোগান, খোলা বাজার দখল, এবং আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে ধর্ম সম্প্রচার। ওটা লেস ইম্পর্টেন্ট, আমি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছি তোমাদের, এখানে অর্থনীতির দিকটাই অধিক গুরুত্ব দিচ্ছি। পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্কের যারা দিনেমার, তারা এশিয়া মহাদেশে ঝাঁপিয়ে পড়ল, তারা সেই অঞ্চল দখল করত। ভারতবর্ষে তোমরা পড়েছো যে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে প্রথম এসেছে। পর্তুগিজরা, ইংরেজরা তারা একে একে ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা করল। তাদের সঙ্গে প্রতিযোগিতায় আবার ইংরেজরা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখল। ভারতবর্ষে পূর্ব সীমান্ত ব্রহ্মদেশ যেটা মায়ানমার, সেখানেও তারা যুদ্ধের দ্বারা আধিপত্য প্রতিষ্ঠা করলো। ব্রহ্মদেশের কাঠ তাদের কাছে একটা প্রয়োজনীয় সামগ্রী। ভারতবর্ষের সীমান্তে আরেকটি আফগানিস্তান, সেখান দিয়ে আবার রাশিয়ার আক্রমণের একটা ভয় ছিল। ভারতবর্ষকে নিরাপদ করার জন্য, তাদের সাম্রাজ্য হিসেবে নিরাপদ করার জন্য, ভারতের স্বার্থের জন্য নয়, তারা কী করলো, আফগানিস্তানকে বাফার স্টেট, নিরপেক্ষ অঞ্চল রাখলো, কারণ আফগানিস্তানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। আফগানিস্তান স্বাধীন চেতায় তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি, ফলে পারেনি। তাই রাশিয়া আক্রমণের আগে আফগানিস্তান অনেকটা ঢাল, দেখবে যুদ্ধের সময় হাতে একটা ঢাল নিয়ে থাকে, যখন তরবারির আঘাত করে বিপক্ষ, তখন সেই তরবারির আঘাতকে ঢাল দিয়ে আটকানো হয়। সেই রকম রাশিয়ার আক্রমণ যদি আফগানিস্তান দিয়ে হয়, আফগানিস্তান প্রথম বাধা দেবে, ঢাল হিসাবে কাজ করবে। সেটাকে বলা হয় নিরপেক্ষ দেশ, বাফার স্টেট। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে তারা, বিশেষ করে ইন্দোনেশিয়া, যেগুলো বিভিন্ন জাভা, সুমাত্রা, বর্নিও বিভিন্ন যে দ্বীপগুলো, ইন্দোনেশিয়া, ইন্দোচীন, স্যাম দেশ যেটার নাম থাইল্যান্ড, সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করল। এইভাবে তারা এশিয়ায়, আফ্রিকার দেশগুলিতে, আফ্রিকার অঞ্চলগুলিতে, যেটাকে একদা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকাকে, সেই অন্ধকারাচ্ছন্ন মহাদেশেও ধীরে ধীরে ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইংল্যান্ড, ইতালি, স্পেন প্রভৃতি দেশ বিভিন্ন অঞ্চল দখলের জন্য আফ্রিকার ওপর ঝাঁপিয়ে পড়ল। যেটা আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধ পড়াবো, সেখানে বলবো আফ্রিকা কি করে প্রথম বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে। সেই অঞ্চলগুলিতে ফরাসিরা আধিপত্য প্রতিষ্ঠা করে। এইভাবে ইউরোপের বাইরের দেশগুলিতেও ক্রমে তারা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তাই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলির মধ্যে একটা উপনিবেশ বিস্তারের মানসিকতা জন্মায়, যেই বিস্তারের মানসিকতা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে, যেই প্রতিদ্বন্দ্বিতা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রকে তৈরি করেছিল। এইরকমই শিল্প বিপ্লবের ফলে সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা উন্নয়ন লক্ষ্য করা যায়। যোগাযোগ ব্যবস্থার 3টি স্টেপকে আমি বলবো। একটা হচ্ছে রেলপথ নির্মাণ, 2 জলপথ, 3 হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। এই 3টি ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। ইউরোপের দেশগুলিতে জেমস ওয়াট বাষ্পচালিত রেল ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন স্থাপন করেছে, এবং জর্জ স্টিফেনসন করেছিলেন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করার ফলে আন্তর্জাতিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটে। ইংল্যান্ডে বাণিজ্যিকভাবে ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত 65 কিলোমিটার রেলপথ স্থাপিত হয় 1830 খ্রিস্টাব্দে। এইরকম রেলপথ বিস্তারও যোগাযোগ ব্যবস্থার একটা অভূতপূর্ব পরিবর্তন আনলো। শুধু ইংল্যান্ড নয়, অন্যান্য দেশগুলিতেও একইভাবে রেলপথ বিস্তার তাদের বাণিজ্যের পথকে আরও দ্রুত করেছিল। এই প্রসঙ্গে বলে রাখি, ভারতবর্ষে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে তানে পর্যন্ত রেলপথ স্থাপন করেছিল ব্রিটিশরা। গ্রেট
ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি, তারা 21 মাইল রেলপথ নির্মাণ করে, তখন বড়লাট লর্ড ডালহৌসি। এতে বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। জলপথের ক্ষেত্রে একইভাবে সুয়েজ খাল, পানামা খাল প্রভৃতি খনন, তার মধ্য দিয়ে বাণিজ্যের ক্ষেত্রেও পরিবর্তন আসে। টেলিগ্রাফ ব্যবস্থার ক্ষেত্রে 19 শতকের দ্বিতীয় ভাগে টেলিগ্রাফ আবিষ্কৃত হলে বিশ্ব যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। 1844 খ্রিস্টাব্দে স্যামুয়েল মার্স আমেরিকা ওয়াশিংটন থেকে বাল্টিমোর পর্যন্ত পরীক্ষামূলকভাবে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন। পরে সেটা আবার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। তাই যোগাযোগ ব্যবস্থা শিল্প বিপ্লবের ফলে একটা পরিবর্তন আমরা দেখতে পাই, যেটা 19 শতকের শেষ দিকে যোগাযোগ ব্যবস্থার যে মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছিল টেলিগ্রাফ ব্যবস্থা। এই পর্যন্ত।